ধানমন্ডি ৩২ নম্বরের দিকে আজকে অনেকেই যাবেন। ৩২ নম্বর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। অনেকে বুলডোজার নিয়ে যাওয়ার কথা বলছেন। একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে আসবো। তার আগে শেখ হাসিনা কোথায় আছেন মোটামুটি সবাই জানে, সারা বিশ্ব জানে, দেশের মানুষ জানে তিনি দিল্লিতে আছেন। কিন্তু শেখ রেহেনা কোথায়? শেখ রেহেনাও তো শেখ হাসিনার সঙ্গেই বাংলাদেশ থেকে পালিয়েছিলেন ৫ই আগস্ট। শেখ রেহেনা কোথায়? টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহেনা, সবাই জানেন। টিউলিপ সিদ্দিককে নিয়ে তোলপাড় হচ্ছে লন্ডনে। তাকে মন্ত্রিত্বের পদ হারাতে হয়েছে, বিচারের সম্মুখীন। তার দুর্নীতির তদন্তের জন্য বাংলাদেশে ২ দফা ব্রিটিশ গোয়েন্দারা পর্যন্ত এসছেন। কিন্তু শেখ রেহেনা কোথায়? তার কিন্তু কোনো আওয়াজ নেই শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেখা মিলল সেই হাসিনার বোন শেখ রেহেনার। লন্ডনে হাসিনার বোন শেখ রেহেনার হাস্যোজ্জ্বল ছবি। সাংবাদিক জুলকারনাইন সাইমের বিশেষ প্রতিবেদন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। আমরা তো জানি যে দিল্লিতে আছেন শেখ রেহেনা এবং শেখ হাসিনা। হঠাৎ লন্ডনে শেখ রেহেনা কিভাবে গেল, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। শেখ হাসিনা কোথায় আছেন মোটামুটি সবাই জানে, সারা বিশ্ব জানে, দেশের মানুষ জানে তিনি দিল্লিতে আছেন। কিন্তু শেখ রেহেনা কোথায়? শেখ রেহেনাও তো শেখ হাসিনার সঙ্গেই বাংলাদেশ থেকে পালিয়েছিলেন ৫ই আগস্ট। শেখ রেহেনা কোথায়? টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহেনা, সবাই জানেন। টিউলিপ সিদ্দিককে নিয়ে তোলপাড় হচ্ছে লন্ডনে। তাকে মন্ত্রিত্বের পদ হারাতে হয়েছে, বিচারের সম্মুখীন। তার দুর্নীতির তদন্তের জন্য বাংলাদেশে ২ দফা ব্রিটিশ গোয়েন্দারা পর্যন্ত এসছেন। কিন্তু শেখ রেহেনা কোথায়? তার কিন্তু কোনো আওয়াজ নেই শেষ পর্যন্ত। লন্ডনে দেখা মিলল শেখ রেহেনার। এই শিরোনামে সাংবাদিক জুলকারনাইন সাইর একটা ছবি পোস্ট করেছেন। সেখানে বলেছেন এ যেন পিশাচের হাসি, অর্থাৎ তার হাস্যোজ্জ্বল একটা ছবি প্রকাশ করেছেন তিনি তার ফেসবুক পেজে। সেখানে বলা হচ্ছে যে গণ-অভ্যুত্থানে গত ৫ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম শেখ রেহেনার একটি ছবি শেয়ার করেছেন সাংবাদিক জুলকারনাইন সাইর। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ রেহেনার ছবিটি শেয়ার করেন তিনি। শেখ রেহেনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন। ছবিতে দেখা যায় শেখ রেহেনা লন্ডনে একটি সোফায় বসে হাতে কাপ ধরে হাসি মুখে রয়েছেন। পোস্টের ক্যাপশনে জুলকারনাইন সাইর লেখেন এ যেন পিশাচের হাসি। ছবির বিবরণে তিনি উল্লেখ করেন ছবি শেখ রেহেনা, স্থান লন্ডন, সময় ডিসেম্বর ২০২৪, অর্থাৎ ডিসেম্বরের কোন তারিখে সেটা কিন্তু তিনি লেখেননি। আসলে একটা অদ্ভুত বিষয় যে শেখ হাসিনা বা শেখ রেহেনা আজকে পর্যন্ত তাদের অবস্থান নিয়ে তারা নিশ্চুপ, কোনো বক্তব্য নেই, কোনো বিবৃতি নেই। শেখ হাসিনা দলের সভাপতি হিসেবে অ্যাক্ট করছেন, কিন্তু মনে হচ্ছে যেন শেখ রেহেনার কোনো দায়িত্ব নেই। তিনি টিউলিপ সিদ্দিকির মা না, তিনি শেখ রেহেনার ছোট বোন না, অথচ নানাভাবে তার নাম বারবার আলোড়িত হচ্ছে। বাংলাদেশে যে সমস্ত মাফিয়া ব্যবসায়ী, সালমান এফ রহমান বলি অথবা এস আলম বলি, সব কিছুর কিন্তু তিনি সব জায়গায় ওই মিষ্টির হাড়িতে তিনি কিন্তু ভাগ বসিয়েছেন। অর্থাৎ এই লুটপাটের সব অংশীদার তিনি। সেখান থেকে কোটি কোটি টাকা তিনি পেয়েছেন। কি করেছেন? মেয়ের জন্য করেছেন, মেয়ের জন্য হয়তো কিছু করেছেন, যার জন্য আজকে টিউলিপ সিদ্দিকীর ভাগ্যের বিপর্যয় হয়েছে। এই বিপর্যয়ের জন্য দায়ী হচ্ছে একেবারে সরাসরি প্রথম যার নাম আসবে সে হচ্ছে শেখ রেহেনা। কেননা মেয়েকে তারই উচিত ছিল একেবারেই, সে যখন ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির নেতা এবং মন্ত্রী হয়েছেন, তার আগে থেকে তার ক্যারিয়ারের জন্য তাকে একদম পরিবার থেকে বিচ্ছিন্ন করে একদম ব্রিটিশ মেইন স্ট্রিমের রাজনীতি যাতে করেন সেইভাবে তার গড়ে তোলা দরকার ছিল, কিন্তু তিনি তা করেননি। তিনি বাংলাদেশের এই যে গরিব মানুষের টাকা পয়সার সম্পদের লুটপাটে তিনি ভাগ বসিয়েছেন। যে সমস্ত মাফিয়া গোষ্ঠী, প্রত্যেকটা মাফিয়া গোষ্ঠীর সঙ্গে স্পেশাল খাতির ছিল শেখ রেহেনা। শেখ রেহেনাকে বখরা দেয়া ছাড়া বাংলাদেশের কোনো বড় প্রজেক্ট পাস হয়নি। দর্শক, দুঃখের সঙ্গে বলছি যে আজকে আমি ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি যখন আপনারা দেখছেন, আমি কিন্তু চট্টগ্রামে অবস্থান করছি। আস্তে আস্তে হঠাৎ করে আমাকে একজন বললেন যে টানেল দেখেছেন? আমি না, তো দেখিনি। তো চলেন দেখাই নিয়ে আসি। আশ্চর্য ব্যাপার, এত সুন্দর সুরম্য একটা টানেল গেলাম, কিন্তু দুঃখজনক কি জানেন, পরে কষ্ট হলো। এই টানেল দেখে আমার মানে আনন্দিত হওয়ার কথা, কিন্তু আমি আনন্দিত হতে পারলাম না। পদ্মা সেতু দেখে আনন্দিত হই, যেহেতু আমি যশোরে যেতে পারি। আজকে ফ্লাইওভার দিয়ে আসলাম চট্টগ্রামে, আনন্দিত হই। এক্সপ্রেস ওই ঢাকায় আনন্দিত হই।
মনে করেন না যে শেখ হাসিনা তৈরি বলে আমি দুঃখিত হই না, কিন্তু টানেলটা আমার কাছে একটা বিশাল একটা কষ্ট লাগলো। আমি যখন নাকি গাড়ি নিয়ে গেলাম, একটা মাত্র বাস ক্রস করলো, আর কোনো গাড়ি নেই। যখন নাকি দেখে আবার ফিরছি, আর একটা গাড়ি, একটা কার ক্রস করলো। এই মানে টোটাল যাওয়া আসার পথে আমি 2টা গাড়ি দেখলাম। তাহলে এই হাজার হাজার কোটি টাকা দিয়ে এই টানেল নির্মাণের অর্থ কি? এই টানেল যে একটা ব্যর্থ একটা প্রকল্প, এটা যে একটা লস্ট প্রজেক্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভবিষ্যতে কিভাবে টানেলকে সক্রিয় করা হবে জানি না, হয়তো একদিন হবে, কিন্তু এই লম্বা সময় ধরে যে ঘানি টানতে হবে, এর লোন কে পরিশোধ করবে? এই ধরনের অপরিকল্পিত নির্মাণের দায় কার? এর কোনো জবাবদিহি আছে? আজকে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ থাকতো, প্রত্যেককে কাঠগড়ায় দাঁড় করাতো এবং ফাঁসি কাস্টে ঝুলাতো। অত সোজা না। জনগণের কষ্টার্জিত টাকা নিয়ে বিলাস করা। তারপর আমি ওইটা অবশ্য দেখতে পারিনি যে 350 কোটি না 450 কোটি টাকা দিয়ে যে শেখ হাসিনা যদি কখনো ইচ্ছা পোষণ করেন তিনি থাকবেন, তার জন্য যে অট্টালিকা বানানো হয়েছে, হ্যাঁ, সেটা আমি দেখতে পাইনি, কিন্তু খুব কষ্ট লাগলো। তো এই জন্যই বলছি যে ধান ভানতে শিবের গীত গাইছি না আমি। আজকে শেখ রেহানারা চুপ করে বসে আছেন, আজকে হাসছেন তারা, পিশাচের হাসি। সঠিক কথাই বলেছেন, কোনো দায় দায়িত্ব নেই। কি বলে দিলেন? চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। আবার বাংলার মানুষ সেই ষড়যন্ত্র চক্রান্ত ভেদ করে আবার ওনাদেরকে ক্ষমতায় আনবেন। আহা, কি দেশ আমার! আমরা নিশ্চয়ই ফেসবুকে খেয়াল করছি ধানমন্ডি 32 নম্বরের দিকে আজকে অনেকেই যাবেন এবং তারা এই দাবি তুলছেন যে 32 নম্বর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। অনেকে বুলডোজার নিয়ে যাওয়ার কথা বলছেন। একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে আসবো। তার আগে আমরা একটু পেছনে যাই। 32 নম্বর খুব স্বাভাবিক অবস্থায় নেই। আমরা জানি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর মুজিবের সব মূর্তি ভেঙে ফেলার সাথে সাথে ধানমন্ডি 32 নম্বরেও আগুন দেওয়া হয়েছিল। সুতরাং এটাকে যেভাবে সজ্জিত করা হয়েছে সেটা সেই জায়গায় আর নেই। এবং এখানে আগুন দেয়া নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। তাদের বক্তব্য হচ্ছে 32 নম্বরের সাথে আমাদের এই স্বাধীনতা এবং তার এক গুরুত্বপূর্ণ চরিত্র শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত আছে, এটাকে এর সাথে শেখ হাসিনার সাথে জড়ানো ঠিক হয়নি। আমি এটা একেবারেই সঠিক বলে মনে করি না। আমি আগে বা বহু জায়গায় ওই সময় বিদেশি বিভিন্ন মিডিয়াতেও শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা এবং এখন যে ঘটনা ঘটেছে সেটার বিরুদ্ধে কথা বলেছি, সেটার পক্ষে কথা বলেছি। আমার বক্তব্য হচ্ছে এই রকম যে শেখ হাসিনার যে টাইরানি, তার যে মাফিয়া সরকার, সেই সরকারটা কি এক ধরনের বহিঃপ্রকাশ হচ্ছে যা ঘটেছে সেটা। সুতরাং 32 নম্বরে যা ঘটেছিল শেখ হাসিনার পাপের ফল, সেটা শেখ হাসিনার প্রতি। কেউ কেউ বলেন এটাও ভুল না, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ব্যক্তি। তবে তিনি একমাত্র নন, তিনি জাতির পিতা নন। আমাদের অনেক ফাউন্ডিং ফাদার্স আছে, তাদের একজন তিনি, আমি বহুবার বলেছি। তিনিও তার পরবর্তী পর্যায়ে স্বাধীন বাংলাদেশে যা করেছেন, শেষ পর্যন্ত বাকশাল কায়েমের মাধ্যমে এবং জনগণের উপরে অত্যাচার নিপীড়নের মাধ্যমে তার নিজের অবস্থানও শেষ পর্যন্ত মানুষের কাছে যথেষ্ট ভালো ছিল না। কিন্তু এইবার যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, এর একটা প্রেক্ষাপট আছে। আমি আজই সকালে একটা ভিডিও করেছি যেখানে বলেছি শেখ হাসিনা আজ রাত 9টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে অনলাইনে কানেক্টেড হয়ে বক্তৃতা করবেন এবং আগামীকালও আরও কিছু মানুষের সাথে যুক্ত হয়ে তাদের উপরে অত্যাচার নিপীড়নের কথা শুনবেন এবং বক্তৃতা করবেন। এই বাস্তবতায় দাঁড়িয়ে আসলে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। মানে তিনি বাংলাদেশের মানুষকে ধ্বংস করে, দেশ ধ্বংস করে, মানুষকে নির্বিচারে হত্যা করে, গুম করে, টর্চার করে, দেশকে দুর্নীতির মাধ্যমে ফতুর বানিয়ে টাকা পাচার করে পালিয়েছেন। তিনি চোরের মতো থাকবেন। তিনি কনভিক্টেড কথাটা ঠিক না, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মানবতা বিরোধী, এবং বহুজন বলেন এটা সত্য করেই যে শতবার ফাঁসি দিলেও তার অপরাধের প্রায়শ্চিত্ত হবে না। সেই মানুষ এখন ভারতে বসে, এর আগে বহুবার বাইরে লোকজনের সাথে কথা বলেছেন, এবার তিনি দেশের ভেতরে বক্তৃতা করছেন। মানে তার বার বাড়ছে। এই বার বাড়ার প্রেক্ষাপটেই মানুষজনকে আসলে এই পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই কর্মসূচি কেমন হবে, এই কর্মসূচি ঠিক হবে কিনা, এই আলাপ আমরা অনেকে করছি, এটা খুব ভুলও না, এই আলাপ আসতেই পারে। কিন্তু এই কথাটা তো আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি এই পরিস্থিতি শেখ হাসিনা নিজে তৈরি করেছেন। 32 নম্বর যদি আজ ভেঙে গুড়িয়ে মাটিতে মিশে যায়, তার শতভাগ এবং একমাত্র দায়, আই রিপিট,
একমাত্র দায় শেখ হাসিনার। এর আগেও শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা, 32 নম্বরে আগুন দেয়া সহ যা যা ঘটেছে তার কারণে ঘটেছে, তার অন্যায় অপশাসন দুঃশাসনের কারণে হয়েছে, তার বর্বরতা এবং অসভ্যতার কারণে হয়েছে। এখনো ঠিক তাই হচ্ছে। আওয়ামী লীগ যারা করতে চান, যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে আছেন, তাদেরটুকু বোঝা দরকার এই ভদ্রমহিলাকে যদি তারা তাদের নেতৃত্বে রাখেন তাহলে তার পরিণতি ভালো কিছু হবে না। আমি সকালেই বলেছিলাম, সোকল কর্মসূচি ডাকার নামে তিনি নতুন করে তার দলের লোকজনের জীবনে বিপদ ডেকে আনছেন এবং এখন এই পরিস্থিতি হচ্ছে। আমি আবারও বলছি, বিশ্বাস করি আজ যদি এটা ভাঙা হয়, ভাঙা পরিস্থিতি শেষ পর্যন্ত কি হবে জানি না, তার দায় শেখ হাসিনার। কেউ যেন এর সাথে জড়িত মানুষদেরকে কোনোভাবে ব্লেম না করেন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন, কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।